যোগী আদিত্যনাথ, কেউ ডাকেন বুলডোজার বাবা, আবার কেউ বলেন তিনি নাকি দুষ্কৃতির জম। তিনি এবার সত্যি সত্যি কাঁদিয়ে ছাড়লেন। বাংলায় আসেননি মোটেও, তবে নিজের রাজ্যে বসেই এই বাংলার শাসক দল তৃণমূলকে তিনি কাঁদিয়েছেন। কি করে কাঁদিয়েছে জানেন? আসলে এই যে দুধেল গায়ে আত্মীয় স্বজনরা, তারা যেখানেই থাকুন, তাদের যদি বিপদ হয় তবে কান্না তো পাবেই। আবার যদি এই রাজ্যের দুধেল গাইরাই বিপদে পড়েন, যদি তাদের শায়েস্তা হতে হয়, তবেও তো চোখের জল আসে। এটা কোনো কথা হলো? এইভাবে বাংলার দুধেল গাইদের ওপরে যোগী মডেল প্রদর্শনের এই প্রতিবেদন যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে। এখন কেমন করে যোগী কাঁদালেন সেটা জানতে দেখুন এবং শুনুন পিনাক্কি বলছে। শুরুতেই এই ছড়িয়ে ছিটিয়ে থাকা জুতো চটি এসব দেখানোর জন্য না আমি ক্ষমা প্রার্থী। এই ছবিটা উত্তরপ্রদেশের বরেলির। বরেলি মানে ওই যে গান আছে না, ঝুমকা গিরা রে বরেলি কা বাজার মে, সেই বরেলি। তবে যোগী যে করেছেন তাতে বরেলি কা বাজার মে জুতা চপ্পল গিরা রে, এখন এই গান হচ্ছে। এবার বলি, এই সব জুতোর মধ্যে না এই বাংলার জুতো আছে, এই বাংলার চপ্পল ওখানে পড়ে আছে। এই বাংলা থেকে যারা দল বেঁধে বিপ্লব করতে গিয়েছিলেন বরেলিতে, তাদের জুতো চটিও সেই রাস্তায় ছড়িয়ে পড়েছিল, পুলিশ সরিয়ে দিয়েছে পরে। আসলে এই রাজ্যে থেকে থেকে তারা ভুলেই গিয়েছিলেন সব জায়গায় সবকিছু করার লাইসেন্স নেই। এটাও ভুলে গিয়েছিলেন যে ওটা যোগী আদিত্যনাথের রাজ্য, সেখানে যা খুশি করার লাইসেন্স পাওয়া যায় না। मौलाना भूल गया कि शासन किसका है। अब उत्पातियों और उपद्रवियों को पता लगेगा कि 7 पीढ़ियां याद आएंगी उनको। যে ভিডিও, যে ছবি আমি দেখাবো তাতে আপনাদের মনে হবে মুর্শিদাবাদে যে জেহাদি সন্ত্রাস হয়েছে, মালদহে যা হয়েছে, এসবের সাথে কোথায় যেন ছবির একটা মিল পাবেন। কিন্তু ছবিটা দেখানোর পর পাল্টা ভিডিও যেটা দেখাবো সেটা দেখতে পাবেন না। উত্তরপ্রদেশের বরেলিতে একজন বিখ্যাত মৌলানা আছেন। বিখ্যাতই বললাম, ওই যার কথা যোগী বললেন, মৌলানা ভুলে গিয়েছিলেন, তার নাম হচ্ছে তৌকির রাজা খান। এই মৌলানা তৌকির রাজা খান হচ্ছেন ইত্তেহাদ ই মিল্লত কাউন্সিলের প্রধান। তিনি এখন অবশ্য গ্রেপ্তার হয়ে গিয়েছেন। ঘটনাটা আপনাদের প্রথম থেকে বলি। গত 26 সেপ্টেম্বর, তখন উত্তরপ্রদেশে কেন গোটা দেশেই তখন নবরাত্রি চলছে, আর আমাদের দুর্গাপুজোর মতোই উত্তরপ্রদেশে এই নবরাত্রি খুব বড় উৎসব। আর নবরাত্রির শেষে দশেরাও সেখানে বড় উৎসব, ফলে পুলিশকে সতর্ক থাকতে হয়। এবং গত কয়েক বছর ধরেই যোগী আদিত্যনাথ একটা কড়া নির্দেশ দিয়ে রেখেছেন যে উৎসবের সময়, কোনো তেহারের সময় কোনো রকম অন্যায় কাজ সেটা যেই করুন সেটা বরদাস্ত করা হবে না, এটা উনি বলে রেখেছিলেন। কিন্তু হিন্দুদের সেই উৎসবের মধ্যেই পুলিশের অনুমতি না নিয়ে এই বরেলিতে জেলা শাসকের দপ্তরের দিকে একটা বড় বাহিনী নিয়ে এগোতে থাকেন তৌকির রাজা খান। সেই দিনটা ছিল শুক্রবার, জুম্মার নমাজের পরেই জমায়েতটা হয়। তারপরে সেই জমায়েতের মধ্যে দুটো গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি তখন লখনৌতেই ছিলেন, সেখানে বসে সেই খবরটা পেয়েই বরেলির প্রশাসক এবং পুলিশ যারা রয়েছেন তাদের সঙ্গে উনি একটা ভিডিও কনফারেন্স করেন। এটাই ওনার স্টাইল। এইবারে তিনি এই পুলিশ কর্তাদের একটা নির্দেশ দিয়ে দেন, উৎসবের মরশুমে কোনো গোলমাল চলবে না, কড়া হাতে তা মোকাবিলা করতে হবে। ব্যাস, উত্তরপ্রদেশ পুলিশ জানে মুখ্যমন্ত্রী এমন নির্দেশ দিলে তারপরে কি করতে হয়, তারা সেটাই করেছেন। পুলিশ পরে জানায় যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছিলেন, সেই সঙ্গে বলে দিয়েছিলেন অপরাধ করে কেউ যেন ছাড় না পায়। দশেরা আসছে, দুষ্টের দমনই হলো দশেরার আসল বার্তা। এই নবরাত্রির মধ্যে সেই বার্তাটা দুষ্টদের দিয়ে দিতে হবে। আসলে যোগী রাজ্যের নিয়মই আলাদা।
এই যে আপনি দেখুন, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ছবি। কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা রেড রোডের উপর বিনা বাধায় নমাজ পড়া চলছে। আসলে বাধা দেবেটাকে? ভোটেরও লাগিয়া স্বয়ং মুখ্যমন্ত্রী, যিনি বন্দ্যোপাধ্যায় পদবীধারী, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজেই নমাজের মঞ্চে। আসলে এটা তো কলকাতা। আমরা যারা জেলায় জেলায় ঘুরি বা থাকি তারা জানি সর্বত্র রাস্তা দখল করে নমাজ পড়াটা বৈধ। এই রাজ্যে যেন লাইসেন্স দিয়ে দেওয়া আছে, কিন্তু উত্তরপ্রদেশে এটা হয় না। এখন হয় না, কিন্তু একটা সময় হতো। কিন্তু যোগী ক্ষমতায় এসেই বলে দেন রাস্তায় নামাজ পড়া যাবে না, রাস্তায় কোনো কিছুই করা যাবে না, মানুষের যাতায়াতের অসুবিধা করে কোনো ধর্মীয় কাজ হবে না, কোনো শোভাযাত্রা বা কিছু হলে তার জন্য আগাম অনুমতি, তার জন্য পুলিশ ব্যবস্থা করবে, তারপর দীর্ঘ সময় ধরে হবে না। তার জন্য মসজিদ রয়েছে, ঈদগাহ রয়েছে, সেখানে নামাজ পড়ুন। তখন যোগী একটা যুক্তি দিয়েছিলেন, তিনি বলেছিলেন আমি যদি রাস্তায় নামাজ পড়াটাকে মেনে নিই, তাহলে হিন্দুরা যদি রাস্তায় বসে হনুমান চল্লিশা পাঠ করতে শুরু করেন, আমি সেটা সামাল দিতে পারবো না। এরপরে মৌলানারা বাধ্য হয়ে মেনে নিয়েছিলেন, কিন্তু মানার আগে তারা একটা যুক্তি দিয়েছিলেন। তাদের যুক্তি ছিল, এক একটা সময় হয় যে অনেক মানুষ একসাথে নামাজ পড়তে এসছেন, তখন ছোট মসজিদ ঈদগাহতে জায়গা হয় না, তাই রাস্তায় নেমে আসতে হয়। যোগী সঙ্গে সঙ্গে তাদের পথ বাতলে দিয়েছিলেন। যোগী বলেন যে এরকম যদি হয় যে প্রচুর ভিড় হয়ে গেছে, তাহলে শিফট করে নামাজ পড়তে হবে, একটা দুটো তিনটে যতগুলো শিফট দরকার ততগুলো শিফটে নামাজ পড়লেই হলো। এটাই যোগী। এই কারণেই অনেকে তাকে দেশের সেরা মুখ্যমন্ত্রী বলে মনে করেন। অনেকে যোগীকে দেশের প্রধানমন্ত্রী, আগামী প্রধানমন্ত্রী হিসাবেও দেখতে চান। আসলে তিনি সোজা কথাটা সোজা বলতে পারেন এবং সোজা কাজটা করার জন্য সোজা অ্যাকশন নিতে পারেন। তার কাছে কোনো কুযুক্তি কাজ করে না। আমাদের এখানে কি নিয়ম আছে, দোলের সময়ে আমাদের এখানে প্রতিটি মসজিদের সামনে পুলিশ প্রহরা থাকে এবং সেখানে বলে দেওয়া হয়, আগে থাকতে প্রশাসন বলে দেয়, রং খেলার সময় ছোটরা যেন ভুল করেও কোনো মসজিদের রং না লাগায়। এটা ঠিক, কিন্তু এই যে পরাধীনতা, সব জায়গায় রং খেলা যাবে না, রং লাগানো যাবে না, এটা যোগীর রাজ্যে চলে না। যোগী ওখানে উল্টো একটা নিয়ম করেছেন। প্রতি বছর দোলের সময় সরকারি উদ্যোগে প্লাস্টিক দিয়ে মসজিদ ঢাকা দেওয়ার ব্যবস্থা করে যোগী প্রশাসন। আবার তাজিয়া নিয়েও, মহরমের তাজিয়া নিয়েও একবার খুব বড় গোলমাল হয়েছিল। এখন আর বড় তাজিয়া বেরোয় না। উত্তরপ্রদেশে একটা সময় এই দোতলা বাড়ির সমান উঁচু তাজিয়া নিয়ে রাস্তায় ঘোরা হতো, এখন সেটা হয় না। এই যে বন্ধ হয়ে গেছে, তার পিছনে একটা গল্প আছে। যখন উঁচু তাজিয়া হতো তখন নিয়ম করে ওই সময় বিদ্যুৎ সংযোগের যত তার আছে সেগুলোকে বন্ধ করে দেওয়া, এদিকেরটা ওদিকে করা, প্রয়োজনে কোনো কোনো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হতো। সেই সঙ্গে প্রচুর গাছের ডাল কাটতে হতো। এটা যোগী এসে বন্ধ করে দেন। তিনি বলেন একটা উচ্চতা প্রশাসন ঠিক করে দিয়েছে, এই উচ্চতার মধ্যেই তাজিয়া বের করতে হবে। কিন্তু প্রথম বছরেই একটি কমিটি সেটা অমান্য করে লখনৌতে। তারা এত উঁচু তাজিয়া করে যে বিদ্যুতের তারে লেগে যায় এবং বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুজন মারা যান। আমাদের রাজ্যে হলে কি হতো, তাদের ক্ষতিপূরণ দেওয়া হতো, তাদের পরিবারের একজনের এই নিয়ম ভাঙার জন্য মৃত্যু, তবুও তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার ঘোষণা করা হতো নবান্ন থেকে, প্রশাসনের তরফে। কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ উল্টো কাজটা করেছিল। নিয়ম না মানার জন্য, উঁচু তাজিয়া করার জন্য যে মৃত্যু হয়েছে, তার জন্য ওই যে কমিটি যারা ওরকম তাজিয়া করেছিল তাদের বিরুদ্ধেই যোগী পুলিশ তদন্ত শুরু করে দেয়। তারপর থেকে কেউ আর উঁচু তাজিয়া করার সাহস দেখায় না। এবার এই যে রাজা খানের গল্পটা আবার বলি। 26শে সেপ্টেম্বর কি হয়েছিল, নবরাত্রির পঞ্চম দিন শুক্রবার নমাজের পরে ওই বডলিতে আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার নিয়ে মিছিল হবে বলে সোশ্যাল মিডিয়ায় একটা প্রচার চলে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি হয়েছিল, যা পুলিশ সব পেয়েছে। তাতে মধ্যরাতে এগুলো পাঠানো হয়, আবার এরকমও পাঠানো হয় যেটা বাতিল হয়ে যাচ্ছে।
সেটা সবার কাছে পৌঁছয়নি। প্রশাসনকে দেখানো হয় যে রাজা খান বন্ধ করেছেন, কিন্তু আসলে তা ছিল না। আসলে পুলিশ বুঝতে পেরেছে যে এটা পূর্ব পরিকল্পিত একটা প্রচার ছিল, যে প্রচারটায় চুপচাপ অনেক মানুষকে জড়ো করে নবরাত্রির মধ্যে একটা অশান্তি তৈরি করা হবে। উত্তরপ্রদেশের কাছেই নেপাল সীমান্ত, কিছুদিন আগে সেখানে জনরোষের যে ছবি আমরা দেখেছি তার অনুকরণে কিছু করা হবে বলে পরিকল্পনা করা হয়েছিল। নমাজের পর শুক্রবার 26 সেপ্টেম্বর ওই তৌশিক রাজার যে বাসভবন এবং কোতোয়ালি মসজিদ বরেলির, তার সামনে একটা বড় জমায়েত হয়, সবার হাতে আই লাভ মোহাম্মদ পোস্টার। পুলিশ প্রথমেই বলে দেয় যে এখানে মিছিল বন্ধ করতে হবে, করা যাবে না, শান্তিপূর্ণ ইত্যাদি কথা যখন হচ্ছে না, তখন পুলিশ ডেন্টিং পেন্টিং শুরু করে। কারণ ততক্ষণে পুলিশের দিকে পাথর ছুঁড়ে মারা শুরু হয়ে গিয়েছে এবং পুলিশের দিকে তাক করে গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ। এরপর দেখা যায় যে দরগাহে আলা হজরত এবং ইসলামিয়া গ্রাউন্ডের কাছে বিক্ষোভকারীরা ইসলামিয়া ইন্টার কলেজ গ্রাউন্ডের দিকে এগিয়ে আসার চেষ্টা করছে এবং তাতে ক্রমশ হিংসা ছড়িয়ে পড়ে। আশপাশে দোকানপাটেও ভাঙচুর শুরু হয়ে যায়, বাজার বন্ধ হয়ে যায়। ততক্ষণে যোগীর নির্দেশ এসে গিয়েছে। ব্যাস, উত্তরপ্রদেশ পুলিশ এবং মুখ্যমন্ত্রীর কথায় এই অভিযানের নাম ছিল डेंटिंग एंड पेंटिंग। जब भी पर्व और त्योहार आते थे उत्पात शुरू हो जाती थी। अब उत्पातियों और उपद्रवियों को पता लगेगा कि 7 पीढ़ियां याद आएंगी उनको, क्योंकि कभी कभी बुरी आदतें जाती नहीं लोगों की, तो उसके लिए उनकी डेंटिंग पेंटिंग करवानी पड़ती है कायदे से। তৌকির রাজা, এই তৌকির রাজাকে 2010 সালের বরেলি দাঙ্গার সময় গ্রেপ্তার করা হয়েছিল। সেই সময় ওই বরেলিতে 23 দিন কারফিউ জারি রাখতে হয়েছিল। এবার যোগী আগে থাকতেই বলে দেন কোনো কারফিউ চলবে না, জনজীবন স্বাভাবিক রেখে যা করার করতে হবে, পুলিশকে সেই রকম করে পরিকল্পনা করে রাখতে হবে। উত্তরপ্রদেশ পুলিশের ডিআইজি অজয় কুমার সাহানি গোটা ঘটনাটার যে প্রেস কনফারেন্স করেছিলেন তাতে বলেছিলেন গোটাটাই ছিল পূর্ব পরিকল্পিত। সরকারের বিবৃতিতে বলা হয়েছে পশ্চিম উত্তরপ্রদেশে অস্থিরতা তৈরি এবং সেই সময়ই চলা নয়ডা আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী সহ রাজ্যের বিনিয়োগ প্রচেষ্টাকে ব্যাহত করার জন্য একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছিল। বললাম না, কাঁদিয়ে ছেড়েছেন। এই রাজ্য থেকেও যারা গিয়েছিলেন, পুলিশ এটাও জানিয়েছে পশ্চিমবঙ্গ থেকে ছোট ছোট ছেলেদের নিয়ে যাওয়া হয়েছিল বরেলিতে। বিভিন্ন মাদ্রাসা থেকে যাওয়া সেই পড়ুয়াদের, অল্প বয়সী পড়ুয়াদের সামনের সারিতে রেখে তারপর মিছিল হয়। এইবার বুঝতে পেরেছেন শুরুতে কেন বলেছিলাম যে বরেলির রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা জুতো চপ্পলের মধ্যে অনেক বাংলার জুতো চপ্পল রয়েছে। এই পুলিশের ডেন্টিং পেন্টিং এর পরে রাস্তায় ছড়িয়ে থাকা সেসব চপ্পলের মধ্যে আলাদা করা যাবে না, কিন্তু ছিল বলে পুলিশ প্রমাণ পেয়েছে। যারা গ্রেপ্তার হয়েছেন তাদের পরিচয় জানার পর পুলিশ এটা জানতে পেরেছে যে পশ্চিমবঙ্গের যোগ ছিল। একবার দেখুন একটা ভিডিও, যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা কিভাবে ওই ডেন্টিং পেন্টিং এর পর যখন তাদেরকে আদালতে পেশ করা হচ্ছে, তারা যখন যাচ্ছেন তাদের যাওয়াটা একবার দেখুন। এখন তো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই যে ডেন্টিং পেন্টিং যোগীর নতুন মডেল, এ ছড়িয়ে পড়েছে, এটা নিয়ে গানও তৈরি হয়ে গেছে। जूता चप्पल छूट गया बरेली के बाजार में, जूता चप्पल छूट गया बरेली के बाजार में, पिछवाड़ा भी टुड़वाया मोहम्मद तेरे प्यार में। এসব সামলানোর পর যোগী বলেন আর হবে না। 7 পুরুষ মনে রাখবে দাঙ্গা করার চেষ্টা করলে কি হয়। শুনুন যোগী কি বলেছেন। वो मौलाना भूल गया कि शासन किसका है। वो ये मानता था धमकी देंगे और हम जबरदस्ती जाम कर देंगे। हमने कहा जाम नहीं होगा, कर्फ्यू भी नहीं लगेगा,
लेकिन कर्फ्यू का सबक तुम्हें ऐसा सिखा देंगे कि तुम्हारी आने वाली पीढ़ी दंगा करना भूल जाएगी। যোগী আদিত্যনাথের কোনো অ্যাকশন তাতে বুলডোজার থাকবে না তা হয় নাকি? এই যে মৌলানা তৌকির রাজা খান, তাকে গ্রেপ্তারের পর জানা যায় তার প্রচুর অবৈধ নির্মাণ রয়েছে, সেখানে অবৈধভাবে তিনি ব্যবসা করে যাচ্ছিলেন, সব কিছু গুড়িয়ে দিয়েছে বাবা কি বুলডোজার। হ্যাঁ, এখন বুলডোজারের নাম উত্তরপ্রদেশে হয়ে গিয়েছে বাবা কি বুলডোজার। দেখুন কিভাবে মৌলানার এই সম্পত্তি ধুলোয় মিশিয়ে দিয়েছে যোগী প্রশাসন, সঙ্গে মৌলানার দলবলকেও গ্রেপ্তার করা হয়েছে। বাংলায় এমনটা আমরা ভাবতে পারবো? কোন মৌলানার বিরুদ্ধে এরকম ব্যবস্থা নেওয়ার কথা বলছি না, যোগীর রাজ্যে হিন্দু বা মুসলমান দুষ্কৃতীদের সাজা একটাই। এ নিয়ে আমি একটা পরে প্রতিবেদন করে দেখাবো কিভাবে সমান সুযোগ যেমন রয়েছে উন্নয়নের ক্ষেত্রে, তেমনি সাজার ক্ষেত্রেও সমান চোখে দেখছেন তিনি হিন্দু বা মুসলিমকে। কিন্তু এই রাজ্যে কোনো দুষ্কৃতির বিরুদ্ধে কোনো অ্যাকশন আমরা কোনোদিনও দেখেছি পুলিশকে নিতে? এ রাজ্যে কোনো অবৈধ নির্মাণ এভাবে ভাঙার ব্যবস্থা প্রশাসন করছে দেখা যায়নি। আদালতের নির্দেশ রয়েছে এমন ক্ষেত্রেও নয়। আসলে যারা এসব করেছেন তারা তো সবাই বাংলায়, এই বাংলায় শাসকের সম্পদ। এই আলোচনা কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, আর খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।